মতবাদী রাজনীতির দিন শেষ হয়ে গেছে। মতবাদী রাজনীতি আর ধর্মীয় রাজনীতি একই কথা। আপনি বলেন আমি ইসলামপন্থী রাজনীতি করেন, আপনি বলেন আমি কমিউনিস্ট রাজনীতি করি, কিন্তু আমরা উভয় মতবাদী, আমরা একই। তাহলে মতবাদী রাজনীতির দিন যখন সেরে গেছে, তাহলে যে রাজনীতিটা এসছে এটাকে বলা হয় গণরাজনৈতিক ধারা। এই গণরাজনৈতিক ধারা মানে একটা জনগণের মধ্যে নানান রকম চিন্তা থাকবে, কিন্তু তাদের একেবারে অত্যন্ত সংকট, যেটা এই মুহূর্তের যে সংকট, এই মুহূর্তের যে বাস্তব সমস্যা, এটাকে কেন্দ্র করে কথা বলা, এটাকে কেন্দ্র করে একটা বৃহত্তর ঐক্য গড়ে তোলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যেটা আমরা 5ই আগস্টে দেখেছি। 5ই আগস্টে আপনি কী দেখেছেন? সেকুলার এবং ইসলামপন্থী, আস্তিক নাস্তিক সকলে যারা জনগণের পক্ষে কাজ করে, ফ্যাসিবাদীর বিরুদ্ধে, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে, ফ্যাসিস্ট রাষ্ট্রবাদের বিরুদ্ধে লড়াই করতে চায়, তারাই একত্রিত হয়ে শেখ হাসিনার ফ্যাসিস্ট যেই তার যে সরকার একে উৎখাত করেছে, শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। ফলে এই রাজনীতির মধ্য দিয়ে এটাও প্রমাণিত হয় যে উমর ভাইদের যে রাজনীতি ছিল একসময়, এখনও তাদের রাজনীতির যে ঠান্ডা তারা বহন করে, এই রাজনীতি আর নাই। ফলে নতুন করে আমাদেরকে একটা, তিনি যেটা বলতেন, একটা শ্রেণীর রাজনীতি, এই শ্রেণীর রাজনীতি গড়ে তুলতে হবে অবশ্যই, কিন্তু এই শ্রেণীর রাজনীতি জনগোষ্ঠীর রাজনীতিকে বাদ দিয়ে হবে না। জনগোষ্ঠীর রাজনীতি মানে হচ্ছে যে এখন আমাদেরকে লড়াইটা হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আমাদের লড়াই হচ্ছে যে আমাদের কলোনিয়াল ঔপনিবেশিক মন মানসিকতার বিরুদ্ধে, এবং একই সঙ্গে আমাদের চিন্তাহীনতার বিরুদ্ধে। মানে মার্ক্সকে আপনি কনস্টিটিউশনের মধ্যে পড়বেন, এটা তো হবে না, কারণ মার্ক্সের তো তিনি তো শেষ কথা বলে যাননি। ফলে আপনি তাকে ক্রিটিক্যালি পড়তে হবে। শব্দটা মার্ক্স ব্যবহার করেন, ক্রিটিক বলেন, মানে পর্যালোচনা করবার ক্ষমতা। ফলে সমাজে সেই রাজনীতি আসবে যে রাজনীতির পর্যালোচনা করবার ক্ষমতা যে অর্জন করেছে, সে পর্যালোচনা করবার ক্ষমতার দিক থেকে আজকে যে গণরাজনৈতিক ধারা আমাদের হাতে গড়ে উঠেছে, এটা এখান থেকে গড়ে উঠেছে। সেদিক থেকে উমর সাহেব তো আমাদের মধ্যে সবসময় থাকবেন, কিন্তু তিনি তো তার মতবাদ আকারে থাকছেন না। উমর আমাদের বেড়ে ওঠার একটা হিস্ট্রির অংশ। নৈতিক আদর্শের আলোচনাটা রাজনীতির আলোচনা না, রাজনীতি আর নীতিবিদ্যা এক না। যেমন আপনি নৈতিকভাবে অনেক ভালো হতে পারেন, কিন্তু রাজনীতি তো অবশ্যই আপনাকে বাস্তব সমস্যার বাস্তব সমাধান দিতে জানতে হবে। ফলে 1 নাম্বার হবে যে বদরুদ্দীন উমররা যখন গড়ে উঠেছেন, এটা জাতিবাদের যুগ। তিনি বাঙালি জাতিবাদী রাজনীতির বাইরের কেউ না, এতে তার দোষ নাই, এটাই ছিল। তিনি তো লিখেছেন যে বাঙালি মুসলমানের ঘরে ফিরে আসা। 71কে তিনি কীভাবে দেখেছেন যে বাঙালি মুসলমান তার ধর্ম ত্যাগ করেছে, ফলে সে বাঙালি হয়েছে, ফলে তার ঘরে ফিরে আসা। এটা কিন্তু মার্ক্সীয় না। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক। এটার সঙ্গে শ্রেণীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফলে তিনি বাঙালি জাতীয়বাদ থেকে বেরোতে পারেন না, এটা তার দোষ নয়, কারণ এটাই ছিল ডমিনেন্ট প্রধান রাজনীতির ধারা। কিন্তু পরবর্তীকালে যেই মার্ক্সের, লেনিনের দ্বারা অনুপ্রাণিত যে রাজনীতি গড়ে উঠেছে, এটাকে তো মার্ক্সবাদী বলে না কেউ, এটাকে বলে গণরাজনৈতিক ধারা, মানে জনগণের পক্ষের যে রাজনীতি, জনগণকে একত্রিত করে রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠার যে রাজনীতি। এই রাজনৈতিক জনগোষ্ঠী আপনাকে হয়ে উঠতে হবে কেন? কারণ আপনাকে আজকে বিশ্বজুড়ে পুঁজিতান্ত্রিক গোলকায়নকে মোকাবেলা করতে হবে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে উমর ভাই কি ক্যাপিটাল পড়েছিলেন, তা আমার কাছ থেকে উত্তর হবে না, কারণ লেখার মধ্যে তার কোনো প্রমাণ নেই। তিনি অত্যন্ত ভালো একজন ঐতিহাসিক ছিলেন, অত্যন্ত সৎ একজন মানুষ ছিলেন, অত্যন্ত নীতিবান মানুষ ছিলেন, কিন্তু এর দ্বারা আমরা এটা বলতে পারবো না যে তিনি বাংলাদেশে একটা গণরাজনৈতিক ধারার তিনি প্রধান পুরুষ হবেন। কিন্তু তিনি অবশ্যই প্রেরণা হয়ে থাকবেন, তার কাছ থেকে আমরা বহু কিছু শিখেছি এবং তাকে ধারণ করে আমরা এগিয়ে যাব, এটাই হবে। আমরা যদি আজকে কেউ বলি মার্ক্স যা বলেছে সব শেষ, আর পৃথিবীতে আর নতুন কোনো চিন্তা আসবে না, এটা তো হতে পারে না। ঠিক তেমনি উমরও তাই, যে উমর আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে করেছেন, তিনি মাথার মুকুট আমাদের, কিন্তু আমরা তাঁর মতো চলবো না, তার সব কথা ঠিক নয়। কারণ তিনি এমনকি ভাষা আন্দোলন সম্পর্কে তিনি যে আলোচনা করেছেন, এটা তো শুধু ভাষা আন্দোলন ছিল না, কারণ বাঙালি মুসলমান বহুদিন পরে শিখছে, পড়াশুনায় করছে, স্কুলে যাচ্ছে, আগে তারা পড়াশুনো করতে পারত না। ফলে যখনই আপনি ছাত্রকে গুলি করেছেন, তখন আপনি ছাত্রকে হত্যা করেছেন, বাঙালি মুসলমানের মনে আপনি আঘাত দিয়েছেন, তার বুকে ঝাঁঝরা করে দিয়েছে। ফলে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, দেখুন এই যে শহীদ মিনারে আশেপাশে যখন যেটা ইডেন কলেজ ছিল কাছে, আপনি কি জানেন যে সে সময় ভাষা আন্দোলনের কারা সবচেয়ে বেশি টাকা দিয়েছে? কোটিটা টাকা দিয়েছে, এটা উর্দু ভাষায় কথা বলে।
এই শহীদ মিনারের প্রথম যে বস্তা যে ইট এবং যে আপনার কি বলে বালি, এটা কারা দিয়েছে? ঢাকার কর্তৃপক্ষ দিয়েছে। এটা তো উর্দু ভাষায় কথা বলতো। তো আপনি কী করে বলবেন যে এটা শুধু ভাষা আন্দোলনের ছিল? এটা তো বাঙালি মুসলমানের ব্যাপার ছিল। তার তো ভাষার সংস্কৃতিকে সে আবারও নতুন করে অর্জন করতে চেয়েছে। ফলে এখানের মধ্যে বাঙালি মুসলমানও নাই, আবার তথাকথিত উচ্চবর্ণের হিন্দুর তৈরি বাঙালির সংস্কৃতিও নেই। এই বিভাজনটা আমরা উমরের মধ্যে দেখি নাই। তিনি এটা ভাগটা করতে পারেন নাই। ফলে তার মধ্যে আমরা একটা ইসলাম বিরোধিতা, একটা ইসলাম বিরোধিতা দেখেছি। সেটা আমরা গ্রহণ করি না। সেটাকে গ্রহণ না করাটাই ভালো। এটা তার প্রতি সঠিক সম্মান হবে। এবং কমিউনিস্টরা যেভাবে এটা ইসলাম বিদ্বেষের মধ্য দিয়ে দেশকে নিয়ে যেতে চায়, এটা ভুল হবে। কারণ ইসলামী দেশে জনগণের সংস্কৃতি, আমাদের চিন্তা করার একটা পদ্ধতি। ফলে মার্ক্সের জায়গায় দাঁড়িয়ে ইসলামের একটা ক্রিটিক, আবার ইসলামের জায়গায় দাঁড়িয়ে মার্ক্সের একটা ক্রিটিক, এই দুটোই লাগবে আমাদের। এই দুটোর ভিত্তিতে আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে উঠবো। এটাই আমাদের আগামী দিনের পথ। সেখানে উমর ভাই থাকবেন, সন্দেহ নেই।